প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইতিপূর্বে তোমাদের সাথে আমার ক্লাস হয়েছে। আমি প্রথম অধ্যায়, যেটা কোষ ও কোষ গঠন, আমি সেই চ্যাপ্টারে তোমাদের ক্লাস নিয়েছে। এখন তোমাদের এই যে পরবর্তী সপ্তম অধ্যায়, এখানেও আমি তোমাদের সাথে আছি। তাহলে আমাদের আজকের পাঠ, আমরা সপ্তম অধ্যায় পড়ছি। অধ্যায়ের নাম নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। শিখন ফল হচ্ছে, অর্থাৎ আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা যেটা শিখতে পারবে, আবৃতবীজি উদ্ভিদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বলতে ও লিখতে পারবে। আবৃতবীজি উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফলের বিভিন্ন ধরন সম্পর্কে বলতে ও লিখতে পারবে। পুষ্পবিন্যাস, পুষ্প পত্র বিন্যাস ও অমরা বিন্যাসের গঠন, বৈশিষ্ট্য এবং চিত্র বলতে, লিখতে এবং অঙ্কন করতে পারবে। তাহলে আমরা আসছি আমাদের আজকে আমরা পড়বো অ্যাঞ্জিওস্পার্ম। এর আগে তোমরা জিমনোস্পার্মের ক্লাস করেছো। তাহলে জিমনোস্পার্মের পর আমরা যেটা দেখছি অ্যাঞ্জিওস্পার্ম। এখন অ্যাঞ্জিওস্পার্মটা আসলে কি? অ্যাঞ্জিওস্পার্মটা আসলে কি আমরা প্রথমে একটু দেখে নিই। যেটা একটা গ্রিক শব্দ অ্যাঞ্জিওস, যেটা অর্থ হচ্ছে গুপ্ত বা আবৃত, এবং স্পার্মা অর্থ সিড বা বীজ। এই দুটো শব্দের সমন্বয়ে অ্যাঞ্জিওস্পার্ম শব্দটা উদ্ভূত। সকল উদ্ভিদের ফুল, ফল, বীজ উৎপন্ন হয় এবং বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে। এই উদ্ভিদগুলোকে মূলত অ্যাঞ্জিওস্পার্ম বলা হয়ে থাকে। এবার আমরা আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ছি। প্রথমে আসি আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা একটু আগে বলেছি যে যেসব উদ্ভিদের ফুল, ফল, বীজ উৎপন্ন হয় এবং বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থেকে যায় বা গুপ্ত অবস্থায় থেকে যায়, তাই এটাকে গুপ্তবীজী বা আবৃত বীজ উদ্ভিদ বলা হচ্ছে। এই আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে চলে আসবে, অথবা সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো ঢুকিয়ে সংজ্ঞাটা নিজেরাই তৈরি করতে পারি। তাহলে বৈশিষ্ট্য বলতে আমরা প্রথমে যেগুলো দেখছি, এটা সপুষ্পক উদ্ভিদ, বীজ ফলের মধ্যে আবৃত থাকে, উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান। এখন পরিবহন টিস্যু বলতে আসলে কি বুঝি? জাইলেম এবং ফ্লোয়েম, এটাকেই পরিবহন টিস্যু বলা হয় বা ভাস্কুলার বান্ডল বলা হয়। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু সমন্বয়ে পরিবহন টিস্যু তৈরি হয়, যেটা এই আবৃত বীজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। এদের ফুল একলিঙ্গ, উভলিঙ্গ, সম্পূর্ণ বা বন্ধা প্রকৃতির হয়ে থাকে। দ্বিনিষেক ঘটে। এখন দ্বিনিষেক বলতে আমরা কি বুঝি, এটা কিন্তু পরবর্তীতে তোমাদের অন্য একটা অধ্যায় আছে যেখানে তোমরা দ্বিনিষেক সম্পর্কে বিস্তারিত জানবে। তারপরও এখানে একবার বলে নিচ্ছে, দ্বিনিষেক হলো যখন একটা পুংগামেটের সাথে একটা তাহলে দ্বিনিষেক বলতে আমরা যেটা বলছি, যদি একটা পুংগামেট একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুংগামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তাহলে এই ঘটনাটাকে দ্বিনিষেক বলা হয়। অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন, একই সাথে দুইটা নিষেক ঘটছে থেকে এটাকে দ্বিনিষেক বলা হয়ে থাকে। হচ্ছে এর আটটা বৈশিষ্ট্য। শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির, প্রধান দেহ স্পোরোফাইটিক, অসমরেণুপ্রসূ অর্থাৎ হেটারোস্পোরাস। হেটারোস্পোরাস বলতে এরা দুই ধরনের স্পোর তৈরি করে, তাই এটাকে হেটারোস্পোরাস বলা হচ্ছে বা অসমরেণুপ্রসূ, এবং গ্যামেটোফাইটিক দশাটা সংক্ষিপ্ত।
তাহলে আমি বৈশিষ্ট্যগুলো আরেকবার বলছি। এর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, বীজ ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে, উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান, ফুল এক লিঙ্গ, উভয় লিঙ্গ, বন্ধা, সম্পূর্ণ, বিভিন্ন প্রকৃতির হতে পারে, দিনিষেক ঘটে, এবং শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির। উদ্ভিদ, প্রধান উদ্ভিদ স্পোরোফাইটিক, হেটারোস্পোরাস, এবং গ্যামেটোফাইটিক দশাটা সংক্ষিপ্ত। এবার আমরা আসি আবৃত বীজী উদ্ভিদের গোত্রের বর্ণনা। তোমরা যখন এই চ্যাপ্টারটা দেখবে, অনেকে দেখে থাকবে, আমাদের এই চ্যাপ্টারের মূল যেটা দুটো গোত্র আছে, একটা হচ্ছে মালভেসি গোত্র এবং একটা ওয়াসি গোত্র। মূলত এই দুটো গোত্রই আমাদেরকে পড়তে হবে। আর এই গোত্র পড়ার আগে গোত্র সম্পর্কিত বেশ কিছু ধারণা, গোত্রের মধ্যে বেশ কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। আমরা আগে সেগুলো পড়বো এবং আজকে আমরা সেগুলোই মূলত দেখব। এর পরের ক্লাসে আমরা সরাসরি গোত্রে চলে যাব। তাহলে গোত্রের বর্ণনা পড়তে গেলে প্রথমে যেটা আসবে স্বভাব, অর্থাৎ উদ্ভিদের স্বভাব অনুসারে একে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন বিরুৎ জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে ধান, দুর্বা ঘাস। আমরা উদাহরণ দেখে বুঝতে পারবো যে আসলে বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলা হয়। যে সকল উদ্ভিদের কাণ্ড খুবই নরম প্রকৃতির কাণ্ড হয় এবং চাপ দিলে ভেঙে যায়, এ ধরনের কাণ্ডকে বিরুৎ কাণ্ড বলা হয়ে থাকে। উদাহরণ তো বললাম ধান, দুর্বা ঘাস প্রভৃতি। এরপর হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদগুলো বিরুতের তুলনায় অপেক্ষাকৃত বড় বা ঝোপ বিশিষ্ট হয় এবং এদের কাণ্ড কিছুটা কাষ্ঠল প্রকৃতির হয়ে থাকে। এরা হচ্ছে গুল্ম উদ্ভিদ, যেমন জবা, গোলাপ এই প্রকৃতির উদ্ভিদ। এরপর আসে উপগুল্ম। উপগুল্মটা গুল্মের তুলনায় কিছুটা বড় হয়ে থাকে, যেমন গুল্মের তুলনায় কিছুটা ছোট হয়ে থাকে এরা, যেমন বেগুন এবং কলকাসুন্দা অনেকটা গুল্মের মতো এরা। এরপর বৃক্ষ, এদের যে কাণ্ড বেশ কাষ্ঠল প্রকৃতির এবং দৃঢ় হয়ে থাকে উদ্ভিদগুলো এবং বিশাল বড় হয়ে থাকে। এ ধরনের উদ্ভিদকে বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলা হয়ে থাকে। আম, জাম, কাঁঠাল, লিচু এই টাইপের যে উদ্ভিদগুলো আছে সেগুলো সবই বৃক্ষ জাতীয় উদ্ভিদের উদাহরণ। এরপর আসি মূল। মূল বলতে আসলে কি বুঝি? উদ্ভিদের যে অংশ যেটা পর্বমধ্য বা অগ্রমুকুল বা অরীয় পরিবহন টিস্যুগুচ্ছ বিশিষ্ট এবং সাধারণত মাটির নিচে অবস্থান করে, সেগুলোকে মূল বলা হয়ে থাকে। মূল আবার মূলকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা স্থানিক মূল এবং আরেকটা অস্থানিক মূল। স্থানিক মূল হচ্ছে যে মূলগুলো সরাসরি উদ্ভিদের ভ্রূণ মূল হতে উৎপন্ন হয়ে থাকে, সেই মূলগুলোকে স্থানিক মূল বলা হয়ে থাকে। আর অস্থানিক মূল হচ্ছে যে মূলগুলো ভ্রূণ মূল ব্যতীত অন্য যে কোনো স্থান থেকে তৈরি হয়, সেটাই হচ্ছে অস্থানিক মূল। সাধারণত স্থানিক মূল আসলে যে বৃক্ষ জাতীয় যে উদ্ভিদগুলো আছে বা দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে সেখানে স্থানিক মূল দেখা যায়। আর অস্থানিক মূলগুলো মোটামুটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, ধান, গম এই টাইপের উদ্ভিদে অস্থানিক মূল দেখা যায়। এরপর আসি আমরা কাণ্ড। কাণ্ডকেও বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। সবল কাণ্ড, সবল কাণ্ড হচ্ছে যে কাণ্ডগুলো অপেক্ষাকৃত দৃঢ়, এ ধরনের কাণ্ডকে সবল কাণ্ড বলা হয়। দুর্বল কাণ্ড, যে কাণ্ডগুলো মাটিতে সম্পূর্ণ খাড়া অবস্থায় থাকে না, অনেকটা দুর্বলভাবে বিস্তার লাভ করে, এ ধরনের কাণ্ডকে দুর্বল কাণ্ড বলে। যেমন দুর্বা ঘাস। রাইজোম, এটা হচ্ছে এক ধরনের রূপান্তরিত মূল, যে মূলগুলো মাটির নিচে শায়িত অবস্থা থাকে এবং এরা খাদ্য সঞ্চয় করে স্ফীত আকার ধারণ করে, এ ধরনের মূলকে রাইজোম বলা হয়। যেমন আদা, হলুদ, এরা হচ্ছে রাইজোম জাতীয় কাণ্ড। আমরা কিন্তু আদা, হলুদ এগুলোকে বলবো কাণ্ড এবং এর ধরনটা হচ্ছে রাইজোম।
এরপর আসে টিউবার, এটাও এক ধরনের রূপান্তরিত কাণ্ড। এরা হচ্ছে মাটির নিচে স্ফীত অবস্থায় থাকে এবং অগ্রভাগটা স্ফীত অবস্থা লাভ করে, খাদ্য সঞ্চয় করে, এটাকে টিউবার বলা হয়। যেমন উদাহরণ আলু। তাহলে আলু কিন্তু এক ধরনের কাণ্ড, যেটাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড, এর ধরন হচ্ছে টিউবার। বাল্ব, এরাও রূপান্তরিত কাণ্ড। বাল্বের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, এটাও মাটির নিচে থাকে এবং এরা খাদ্য সঞ্চয় করে, উদাহরণ বাল্ব। বা বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো সবই বাল্বের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের কাণ্ড: সবল কাণ্ড, দুর্বল কাণ্ড, রাইজোম, টিউবার, বাল্ব। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাণ্ডের। এটাও এক ধরনের কাণ্ড, স্টোলন। যেমন কচুর লতি বা স্ট্রবেরিতে স্টোলন পাওয়া যায়, এটা একটি লতানো কাণ্ড। টিউবার বা আলু, রাইজোম আদা, বাল্ব অর্থাৎ পেঁয়াজ রসুন, এরকম হয় বাল্ব। অনেক কাণ্ড আছে এভাবে দুর্বল ভাবে অন্য কিছুকে আশ্রয় করে বাড়তে থাকে। এরপর আসি পাতা। আমরা যখন কোনো ফ্যামিলি বা গোত্র স্টাডি করব, সেই ফ্যামিলি বা গোত্র স্টাডি করতে গেলে আমাদের এর মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল সবকিছু স্টাডি করতে হবে, কোনটা কি রকমের হয়। যার কারণে আমাদের শুরুতে আমরা এই স্টাডি গুলো দেখে নিচ্ছি। এখন পাতা, আবৃত উদ্ভিদের, আবৃতবীজ উদ্ভিদের যে পাতাগুলো, বিভিন্ন রকমের পাতা আছে, অসংখ্য ধরনের পাতা আছে। যে পাতার কেও বিভিন্ন ধরনে ভাগ করা হয়ে থাকে। এখন পাতাকে হচ্ছে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল পাতা এবং যৌগিক পাতা। সরল পাতা হচ্ছে যে পাতাগুলো, উদ্ভিদের যে পাতাগুলো, একটা পত্র ফলক যদি একটা পাতা গঠন করে, তখন সেটাকে আমরা বলবো সরল পাতা। যেমন আম, জাম, এই পাতাগুলোকে সরল পাতা বলা হয়ে থাকে। যৌগিক পাতা বা কম্পাউন্ড লিভ, যদি একাধিক পত্র ফলক মিলে একটা পাতা গঠন করে, তখন সেটাকে আমরা বলবো যৌগিক পাতা। যৌগিক পাতার উদাহরণ হিসেবে গোলাপের পাতা বলা যায়। আরো বিভিন্ন ধরনের পাতা আছে। পাতার মধ্যে আর একটা টার্ম আছে, ফাইলোটেক্সি, অর্থাৎ পত্র বিন্যাস। পাতাকে যে বিভিন্ন ভাবে বিন্যস্ত অবস্থায় থাকে বা কিভাবে পাতাটা সজ্জিত অবস্থায় থাকে, সেটাকে উপর ভিত্তি করে পাতাকে বেশ কয়েকটা ভাগ করা হয়, এটাকে পত্র বিন্যাস বলা হয়। তাহলে পত্র বিন্যাস বা ফাইলোটেক্সির উপরে ভিত্তি করে পাতাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হচ্ছে: একান্তর পাতা বা অল্টারনেট লিফ, প্রতিমুখ পাতা বা অপোজিট লিফ, আবর্ত পাতা বা হোল লিফ। এখন হচ্ছে একান্তর পাতা বলতে কি বুঝি, আর পরবর্তীতে ছবিগুলো দেখব। একান্তর পাতা হচ্ছে যদি একটা পর্ব হতে পাতা উৎপন্ন হয়, একটা, অর্থাৎ পাতা, উদ্ভিদের কাণ্ডের যে স্থান থেকে পাতা উৎপন্ন হয়, সেই স্থানটাকে বলা হয় পর্ব বা নোড। তাহলে যদি একটা পর্ব থেকে একটা পাতা উৎপন্ন হয়, সেটাকে আমরা বলবো একান্তর পাতা। যেমন ধান, গম, ভুট্টা, এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবে একান্তর পাতা। প্রতিমুখ বা অপোজিট লিফ, প্রতিমুখ পাতা হলো যদি একটা পর্ব হতে দুইটা করে পাতা উৎপন্ন হয় বা জোড়ায় জোড়ায় পাতা উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে প্রতিমুখ বা অপোজিট লিফ।
এরপর হচ্ছে আবর্ত পাতা। যদি কাণ্ডকে বেষ্টন করে একটা পর্ব হতেই দুইয়ের অধিক সংখ্যক পাতা উৎপন্ন হয়ে কাণ্ডটাকে বেষ্টন করে রাখে, তখন সেটাকে বলা যায় আবর্ত পাতা বা ফোর লিফ। এরপরে আছে মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট। আর মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট কাকে বলা হয়? মঞ্জরি দণ্ডের গোড়ার দিকে পাতার মতো যে গঠন দেখা যায় সেটাকেই বলা হয় মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট। সব উদ্ভিদে এই মঞ্জরি পত্র থাকে না। পাতার শিরাবিন্যাস বা ভার্নিশন। শিরাবিন্যাসের উপর ভিত্তি করে পাতাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাতার সরল শিরাবিন্যাস, আরটা হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। যে শিরাবিন্যাসগুলো সরল অবস্থায় থাকে সেটাকে সরল শিরাবিন্যাস বলা হয়ে থাকে। একটা হচ্ছে জটিল জালিকাকার শিরাবিন্যাস। এক্ষেত্রে শিরাগুলো পাতার মধ্যে জালিকাকারে বিন্যস্ত অবস্থায় থাকে। তাহলে শিরাবিন্যাস বলতে আমরা আরেকবার বলি, শিরাবিন্যাসকে দুইটা ভাগে ভাগ করা হয়, সমান্তরাল শিরাবিন্যাস এবং জালিকাকার শিরাবিন্যাস। যে সকল পাতায় শিরাবিন্যাসগুলো সরল সমান্তরালে বিন্যস্ত থাকে সেটাকে সমান্তরাল শিরাবিন্যাস বলা হয়। মূলত একবীজপত্রী উদ্ভিদের যে পাতাগুলো, যেমন ধান, গম, আখ, এই উদ্ভিদগুলোর পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় মূলত জালিকাকারের শিরাবিন্যাস দেখা যায়, অর্থাৎ শিরাবিন্যাসগুলো পাতার মধ্যে জালিকাকারে থাকে। আমরা বিভিন্ন ধরনের পাতার ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আসি সিম্পল লিভস। তাহলে সিম্পল লিফের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পত্রফলক একটা পাতা তৈরি করছে, এজন্য এটাকে সিম্পল লিভস বলা হয়ে থাকে। আবার কম্পাউন্ড লিভস যেটা, সেটা হচ্ছে এই যে একাধিক পত্রফলক মিলে একটা পাতা গঠন করে, এজন্য এই পাতাগুলোকে বলা হয় কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড লিভ চার ধরনের, আমরা চার ধরনের ছবি দেখতে পাচ্ছি: পিনেটলি কম্পাউন্ড, বাইপিনেটলি কম্পাউন্ড বা ট্রাইফোলিয়েট এবং পামেটলি কম্পাউন্ড। পিনেটলি কম্পাউন্ড যেটা, বা এই উদ্ভিদগুলো, এই যে পাতাগুলো, এই পাতাগুলোর শীর্ষে জোড়ায় জোড়ায় পাতা অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে, এটা আরেকটা নাম হচ্ছে অচরপক্ষল যৌগিক পত্র। অর্থাৎ এদের শীর্ষে পাতায় জোড়ায় অবস্থান করে, এজন্য এটাকে অচরপক্ষল যৌগিক বলা হয়। বাইপিনেটলি কম্পাউন্ড, এটা হচ্ছে র্যাকিসের দুই পাশে জোড়ায় জোড়ায় পাতা অবস্থান করছে, র্যাকিসের দুই দিকেই পাতা অবস্থান করছে, শাখা প্রশাখা হয়ে গেছে, এটাকে বাইপিনেটলি কম্পাউন্ড বলা হয়। ট্রাইফোলিয়েট, ট্রাইফোলিয়েট হচ্ছে একটা র্যাকিসের থেকে তিন দিকেই পাতা উৎপন্ন হচ্ছে, পামেটলি কম্পাউন্ড। র্যাকিসের এই যে পর্বটা, এই পর্বর চারপাশ থেকে পাতা উৎপন্ন হয় দেখে এটাকে পামেটলি কম্পাউন্ড বলা হয়ে থাকে। এখানে আমরা পাতার আরো ছবি দেখতে পাচ্ছি। একটু আগে যেটা বললাম যে ইউনিপিনেট প্যারিপিনেট বা অচরপক্ষ যৌগিক, অর্থাৎ শীর্ষে জোড়ায় পাতা উৎপন্ন, জোড়ায় অবস্থান করছে পাতা র্যাকিসের শীর্ষে। এরপর এটা হচ্ছে সচরপক্ষ যৌগিক পত্র, এদের এই পাতার শীর্ষে বিজোড় পাতা অবস্থান করছে, অর্থাৎ আমরা যদি এটাকে একটা পাতা ধরি বা তিনটা পাতা ধরি, বিজোড় ভাবে পত্র অবস্থান করছে, এটাকে বলা হয় সচরপক্ষল যৌগিক পত্র। আর একটু আগে বাইপিনেট বা ট্রাইপিনেট, এটাকে বললাম। বাইপিনেট হচ্ছে র্যাকিসের দুই পাশ থেকে শাখা বের হচ্ছে, আর ট্রাইপিনেট যেটা, সেটা র্যাকিসের
শাখা হতে আবার প্রশাখার সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রাইপিনেট লিভ। এরপর আসি মঞ্জুরি পত্র বা ব্র্যাক্ট। আমরা একটু আগে যেটা বলেছি যে মঞ্জুরি পত্র হচ্ছে মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে পাতার মতো যে গঠন, সেটাকে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র বলা হয়ে থাকে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে অনেকটা নৌকার মতো, এই যে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্রটা নৌকার মতো গঠন বিশিষ্ট। কলার যে মোচা, সে মোচাটাও কিন্তু এক ধরনের ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। এই ফুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে গোড়ার একদম মঞ্জুরি দণ্ড, তার গোড়ার দিকে এই যে পাতার মতো গঠন, এটাও কিন্তু ব্র্যাক্ট। সব উদ্ভিদে মঞ্জুরি পত্র থাকে না, কিছু কিছু উদ্ভিদে মঞ্জুরি পত্র থাকে। এই যে কচুর ফুল, কচুর ফুল তোমরা অনেকেই দেখে থাকবে। কচুর ফুল এটাও কিন্তু ব্র্যাক্ট। এই ধরনটাকে বলা হয় কচুর ফুলের যে ব্র্যাক্ট নৌকাকৃতির গঠন, এটাকে আরেকটা নাম বলা হয় স্পেদ। এই যে কচুর ফুল তোমরা অনেকেই দেখে থাকবে, এগুলো হচ্ছে মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্রটা বোঝানোর জন্যই আসলে আমি তোমাদের এই ছবিগুলো এখানে দিয়েছি। আমরা এতক্ষণ পাতা সম্পর্কিত ধারণা নিয়েছি, পাতার বিভিন্ন ধরন দেখেছে, পাতার মধ্যে যে টার্ম গুলো রয়েছে এই টার্ম গুলো আমরা দেখেছি। এই টার্ম গুলো তোমাদের অবজেক্টিভ এর জন্য মোটামুটি এখান থেকে বেশ কিছু টার্ম গুলো আসে অবজেক্টিভ এর জন্য, এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, খেয়াল করবে। এরপর আমরা আসি ফুল বা ফ্লাওয়ার। বিটপের রূপান্তরিত হয়ে ফুল তৈরি হয়, বা রূপান্তরিত বিটপকে আমরা ফুল বলবো। তাহলে একটা ফুলের মোটামুটি চারটা গুরুত্বপূর্ণ অংশ থাকে। একটা হচ্ছে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এছাড়াও যে পার্ট গুলো থাকে সেটাকে বলা হয় পুষ্পাক্ষ বা ফ্লোরাল এক্সিস। এছাড়াও আছে পুষ্পপুট বা পেরিয়েন্ট। অর্থাৎ ফুল সম্পর্কিত ধারণা নিতে গেলে আমরা এই টার্ম গুলো পাবো। তা পুষ্পাক্ষ বা ফ্লোরাল এক্সিস বলতে বোঝানো হয় যে অক্ষের উপরে পুরা ফুলটা বিন্যস্ত থাকে, সে অক্ষটাকে পুষ্পাক্ষ বলা হয়ে থাকে বা ফ্লোরাল এক্সিস বলা হয়ে থাকে। এরপর আমরা যেটা বলেছি যে একটা সম্পূর্ণ ফুলের চারটা অংশ থাকবে, বৃতি, দল এবং পুংস্তবক, স্ত্রীস্তবক। তাহলে বৃতি হচ্ছে ফুলের সব থেকে বাহিরের অংশ, যেটা দেখতে সবুজ বর্ণের। এটার বৃতিকে ইংলিশে ক্যালিক্স বলা হয়। বৃতির প্রত্যেকটা অংশ বা ক্যালিক্সের প্রত্যেকটা অংশকে বলা হয় সেপাল। তাহলে এই টার্মটা আমরা মাথায় রাখবো যে বৃতি বা ক্যালিক্সের প্রত্যেকটা অংশকে বলা হয় সেপাল। এরপর হচ্ছে দল বা করলা। এটা একটা ফুলের দ্বিতীয় অংশ, যেটা বৃতির ভিতরে থাকে। বৃতির ভিতরে যে দ্বিতীয় অংশ সেটাই তাহলে দল। তাহলে করলার প্রতিটা অংশকে বা দলের প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। এটাও আমরা মাথায় রাখবো। এরপর আসি পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। পুংস্তবক হচ্ছে একটা ফুলের তৃতীয় অংশ। পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় স্টামেন। একটা পুংস্তবকের দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যান্থা এবং ফিলামেন্ট। এই দুটো অংশ নিয়ে পুংস্তবক গঠিত হয়। এরপর স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, এটা হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। প্রত্যেকটা গাইনোসিয়ামে বা স্ত্রীস্তবক তিনটা অংশ দ্বারা গঠিত, ওভারি, স্টাইল এবং স্টিগমা। আমি আবারও বলছি, ওভারি, স্টাইল এবং স্টিগমা এই তিনটা অংশ নিয়ে
স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম গঠিত হয়। স্ত্রীস্তবকের প্রত্যেকটা অংশকে আলাদাভাবে বলা হয় কার্পেল। এরপর আসি পুষ্পপুট বা পেরিয়েন্ট। এটাও একটা গুরুত্বপূর্ণ টার্ম। পুষ্পপুট বলতে বোঝানো হয় যেসবের ফুলের বৃতি এবং দলটা আলাদা করা যায় না, একই সাথে জয়েন্ট থাকে বা এটাকে আলাদা করা করে বোঝা যায় না যে কোনটা বৃতি বা কোনটা দল। এজন্য এই ধরনের ফুলকে বলা হয় পুষ্পপুট। তাহলে আমরা দেখলাম ফুলের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। পুষ্পাক্ষ অর্থাৎ যে অক্ষের উপরে ফুল বিন্যস্ত অবস্থা থাকে সেটাকে পুষ্পাক্ষ বলা হয়। বৃতির ক্ষেত্রে আমরা বললাম বৃতির প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে সেপাল, যেটা ইংলিশের নাম হচ্ছে বৃতির ক্যালিক্স। বৃতির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা ফুল মুকুল অবস্থায় ফুলের অন্যান্য অংশগুলোকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। দল দল হচ্ছে এটা দ্বিতীয় অংশ। এটার প্রত্যেকটা অংশকে বলা হয় পেটাল। দলের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যেটা পরাগায়নে সাহায্য করে। কারণ আমরা জানি যে অসংখ্য ফুলের যে বিভিন্ন রকমের কালার আছে, বিভিন্ন রকমের গন্ধ আছে, কাজেই এভাবেই দল পরাগায়নের জন্য বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করে তার গন্ধ দ্বারা, তার মোহনীয় সৌন্দর্য দ্বারা বা বিভিন্ন বর্ণ দ্বারা আকর্ষণ করে। পুংস্তবক যেটা বললাম, একটা পুংস্তবকের দুইটি অংশ, একটা হচ্ছে অ্যান্থার এবং ফিলামেন্ট। এই দুটো অংশ নিয়ে পুংস্তবক গঠিত হয়। পুংস্তবকের যে প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে বলা হয় স্টামেন। এরপর আসি স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের প্রতিটা স্ত্রীস্তবক তিনটা অংশ দ্বারা গঠিত: ওভারি, স্টাইল এবং স্টিগমা, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রত্যেকটা গাইনোসিয়ামের অংশকে বলা হয়, অর্থাৎ গাইনোসিয়ামের প্রতিটা অংশকে বলা হচ্ছে কার্পেল। আর পুষ্পপুট বললাম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যেসব ফুলের দল এবং বৃতি আলাদা করা যায় না এ ধরনের ফুলকেই বলা হয় পুষ্পপুট। আমরা এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছি। একটা ফুলের এই যে সেপাল বা এখানে বৃতি, এটা দল, দল সবসময় কালারফুল। এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। এখানে আমরা যেটা বলেছি যে অ্যান্থার এবং ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট বা এটা হচ্ছে দণ্ড, দণ্ডের মতো যে অংশটা সেটা হচ্ছে ফিলামেন্ট। আর দণ্ডের মাথায় যে অংশটা থাকে সেটাকেই বলা হচ্ছে অ্যান্থার। আর এটা হচ্ছে ওভারি। ওভারির তিনটা অংশ বললাম, গাইনোসিয়ামের যে তিনটা অংশ তার মধ্যে এটা হচ্ছে ওভারি। ওভারির উপরে রয়েছে স্টাইল বা গর্ভদণ্ড এবং শীর্ষের অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড বা স্টিগমা। এই হচ্ছে একটা ফুলের প্রত্যেকটা অংশ আমরা আলাদাভাবে দেখছি। এবার ফুলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে হচ্ছে পূর্ণতা অনুসারে। পূর্ণতা অনুসারে ফুলকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, ইনকমপ্লিট ফ্লাওয়ার এবং কমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার বলতে যে সকল ফুলের চারটা অত্যাবশ্যকীয় অংশের মধ্যে কোনো একটা অনুপস্থিত থাকে সেটাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়ে থাকে। যেমন আমরা বলবো মিষ্টি কুমড়া, কুমড়া জাতীয় ফুল ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার হচ্ছে যেসব ফুলের চারটে স্তবকই বিদ্যমান থাকে, যেমন জবা ফুল, এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার। লিঙ্গ অনুসারে ফুলকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, বাইসেক্সুয়াল এবং ইউনিসেক্সুয়াল। বাইসেক্সুয়াল অর্থ একই ফুলে যদি মেল এবং ফিমেল দুইটা পার্টি অবস্থান করে তখন সেটাকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে কোনো ফুলে যদি মেল বা ফিমেল যে কোনো একটা অর্গান অনুপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা একলিঙ্গ ফুল। অঙ্গের সমতা অনুসারেও ফুলকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, সমাঙ্গ বা রেগুলার, অসমাঙ্গ বা ইরেগুলার।
আমরা সমাঙ্গ বলতেই বুঝতে পারছি যে যেসব ফুলের প্রত্যেকটা স্তবক সমান আকৃতির বা সম আকৃতি, সেটাকে সমাঙ্গ বলা হচ্ছে। অসমাঙ্গ হচ্ছে যেসব ফুলের প্রতিটা অঙ্গ বা স্তবক সমান নয়, সেই ফুলগুলোকে অসমাঙ্গ ফুল বলা হয়ে থাকে। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে একটা ফুলে দেখতে পাচ্ছি যে কমপ্লিট এবং বাইসেক্সুয়াল, অর্থাৎ যে ফুলগুলো সম্পূর্ণ বা বাইসেক্সুয়াল, কমপ্লিট ফ্লাওয়ারকে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলা যায়, বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারই কিন্তু কমপ্লিট ফ্লাওয়ার। এটা দেখতে পাচ্ছি একটা ইনকমপ্লিট ফ্লাওয়ার বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ এটা একটা মিষ্টি কুমড়া ফুল। মিষ্টি কুমড়া ফুলে আমরা জানি এদের পুরুষ এবং স্ত্রী ফুল আলাদা, তাই এটা ইনকমপ্লিট ফ্লাওয়ার এবং একই সাথে এটাকে ইউনিসেক্সুয়াল বলা হয়ে থাকে। এখানে যে ছবি দেখতে পাচ্ছ উপরে দুইটা ছবি, রেগুলার ফ্লাওয়ার। এই রেগুলার ফ্লাওয়ারের দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমাঙ্গ ফুল, অর্থাৎ প্রত্যেকটা দল, এই যেমন এই ফুলটার প্রত্যেকটা দল সমান, প্রত্যেকটা স্টামেন সমান, স্টিগমার 5টা যে খণ্ড প্রতিটা খণ্ডই সমান, অর্থাৎ বিতি দল প্রত্যেকটা অঙ্গ সমান বলে এটাকে সমাঙ্গ বলা হয়ে থাকে। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা ধুতরা ফুলের ছবি, এটাও কিন্তু সমাঙ্গ ফুল। নিচের দুটো ফুল দেখতে পাচ্ছে পাশাপাশি, ইরেগুলার ফ্লাওয়ার বা অসমাঙ্গ, যেটা বললাম প্রত্যেকটা স্তবক বা অঙ্গ সমান নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাপড়ি কোনটা বড় আবার কোন পাপড়ি ছোট। এই ফুলের ক্ষেত্রে এটা অপরাজিতা ফুল, সবাই চিনবে এই অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের পাপড়িগুলো খেয়াল করি, এখানে কোন পাপড়ি অনেক বড় আবার ভিতরে পাপড়িগুলো বেশ ছোট, অর্থাৎ এই যে স্তবক সমান নয়, এই জন্য এটাকে অসমাঙ্গ ফ্লাওয়ার বলা হয়ে থাকে। এরপর আসি প্রতি সমতার ভিত্তিতেও ফুলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে, এক প্রতিসম, বহু প্রতিসম এবং অপ্রতিসম। এক প্রতিসম ফ্লাওয়ার হচ্ছে, যেটা আরেকটার নাম এক প্রতিসম ফুল বলতে প্রথমে আগে বলে নিই যে ফুলগুলোকে একবার মাত্র দ্বিখণ্ডিত করলে সমান দুইটা ভাগে ভাগ করা যাবে, এ ধরনের ফুলকে এক প্রতিসম ফুল বলা হয়ে থাকে। আমি আরেকবার বলছি, যে ফুলগুলোকে একদম কেন্দ্র বরাবর দ্বিখণ্ডিত করলে একবারই দুইটা সমান অংশে ভাগ করা যায়, সেটাকে সেই ফুলগুলোকে বলা হয় এক প্রতিসম ফুল। বহু প্রতিসম ফুল, অর্থাৎ এখানে আমি ছবিটা দেখতে পাচ্ছি অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম, এটা হচ্ছে যে ফুলকে কেন্দ্র বরাবর দুইয়ের অধিক সংখ্যক বার দ্বিখণ্ডিত করলে প্রত্যেকবারে সমান ভাবে খণ্ড তৈরি হবে, তাকে বলা হচ্ছে বহু প্রতিসম ফুল। অর্থাৎ কেন্দ্র বরাবর দুইয়ের অধিক সংখ্যক বার দ্বিখণ্ডিত করলে সমান সমান অংশ পাওয়া যাবে সেটাকে, তাই এটাকে বলা হচ্ছে বহু প্রতিসম। অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল, এই ধরনের ফুলকে কোনো বাড়ি সমান অংশে কোনো দিক থেকে সমান দুইটা খণ্ডে ভাগ করা যায় না, এজন্য এটাকে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম প্রতিসমতার উপর ভিত্তি করে ফুলকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা এই ছবিগুলো একবার দেখি। প্রথম ছবিটা দেখতে পাচ্ছি অ্যাক্টিনোমরফিক বা বহু প্রতিসম একটা ফুলের দেখতে পাচ্ছি, জবা ফুল, এটা বহু প্রতিসম ফুলের উদাহরণ। জাইগোমরফিক, এটা যেমন অপরাজিতা ফুলের ছবি দেখতে পাচ্ছি, একে আমরা একবারই সমান দুইটা খণ্ডে ভাগ করতে পারবো, তাই এটাকে এক প্রতিসম বলা হয়ে থাকে। অ্যাসিমেট্রিক্যাল ফুল,
এই ধরনের ফুলকে কোনো বাড়ি কোনো দিক থেকে সমান দুইটা খণ্ডে ভাগ করা যায় না, এটা অ্যাসিমেট্রিক্যাল ফুলের একটা উদাহরণ। এরপর আসি, গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করেও ফুলকে তিনটা ভাগে ভাগ করা যায়। এখন গর্ভাশয়ের অবস্থানের উপর যে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, প্রথমে আসে হাইপোগাইনাস বা গর্ভপাদপুষ্পী, পেরিগাইনাস বা গর্ভকটিপুষ্পী এবং এপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। এখন হাইপোগাইনাস বা গর্ভপাদপুষ্প বলতে কাকে বলা হয় বা এটাকে কি বুঝি? আমরা মনে রাখবো হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচে। তাহলে যে সকল ফুলের ক্ষেত্রে গর্ভাশয়টা উপরে থাকবে এবং অন্যান্য স্তবক অর্থাৎ বীতি, দল, এই পুংকেশর ইত্যাদি স্তবকগুলো গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হবে, সেটাকে বলা হচ্ছে হাইপোগাইনাস বা গর্ভপাদপুষ্পী। পেরিগাইনাস, পেরি শব্দের অর্থ কোটি দেশ বা মাঝামাঝি। তাহলে যে সকল ফুলের ক্ষেত্রে গর্ভাশয়ের মাঝ বরাবর বা কটিদেশ থেকে অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় পেরিগাইনাস বা গর্ভকটিপুষ্প। এরপর হচ্ছে এপিগাইনাস বা গর্ভশীর্ষ। এপিগাইনাসটা হচ্ছে এক্ষেত্রে গর্ভাশয় নিচে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের উপর থেকে, শীর্ষ থেকে উৎপন্ন হবে, এটাকে গর্ভশীর্ষ বা এপিগাইনাস বলা হয়। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের ক্ষেত্রে যে অনেক সময়, অধিকাংশ সময় হাইপোগাইনাস এবং এপিগাইনাস এই দুইটা বিষয়কে তোমরা অনেক সময় সেক্ষেত্রে গুলিয়ে ফেলে, দুটার মধ্যে একটা উলট পালট করে ফেলে। সবসময় মাথায় রাখবে হাইপোগাইনাসের ক্ষেত্রে হাইপো নিচে, নিচে থাকবে কি, গর্ভাশয়টা এক্ষেত্রে উপরে থাকবে, গর্ভাশয়ের নিচ থেকে অন্যান্য স্তবক উৎপন্ন হবে। আর এপিগাইনাসটা উল্টা, এপিগাইনাসটার ক্ষেত্রে যেটা হবে যে গর্ভাশয় এখানে নিচে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো গর্ভাশয়ের উপর থেকে উৎপন্ন হবে। তাহলে আমরা ছবিটা আরেকবার একটু খেয়াল করি। এক্ষেত্রে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে গর্ভাশয়, গর্ভাশয়ের নিচ থেকে কিন্তু বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক উৎপন্ন হচ্ছে, পুংস্তবকগুলো উৎপন্ন হচ্ছে গর্ভাশয়ের নিচ থেকে। এই হচ্ছে গর্ভাশয়টা উপরে আছে, অন্য স্তবকগুলো নিচ থেকে উৎপন্ন হচ্ছে, এটাকে ওই জন্য হাইপোগাইনাস বলা হচ্ছে। আর পেরি হচ্ছে এই যে মাঝা বরাবর, গর্ভাশয়ের মাঝামাঝি দিক থেকে অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হচ্ছে। আর এপিগাইনাস গর্ভাশয়ের শীর্ষ থেকে, আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয়টা এখানে নিচে আছে এবং গর্ভাশয়ের উপরে থেকে এই বীতি, দল উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার এবং এপিগাইনাস ফ্লাওয়ারের অবস্থান। এরপর আসি, স্তবকের সংখ্যার উপরে ভিত্তি করে ফুলকে তিনটা ভাগে ভাগ করা হয়, ট্রাইমেরাস, টেট্রামেরাস এবং পেন্টামেরাস। ট্রাই শব্দের অর্থ আমরা জানি তিন, তাহলে সকল ফুলে স্তবকের সংখ্যা 3 বা 3-এর গুণিতক থাকে, তাকে ট্রাইমেরাস ফ্লাওয়ার বলা হয়। টেট্রামেরাস হচ্ছে, টেট্রা শব্দের অর্থ 4, তাহলে যে সকল ফুলের ক্ষেত্রে স্তবকের সংখ্যা 4 বা 4-এর গুণিতক হয়, তাদেরকে বলা হবে টেট্রামেরাস। এবং পেন্টামেরাস যে সকল ফ্লাওয়ারের ক্ষেত্রে স্তবকের সংখ্যা অর্থাৎ দল, বৃতি ইত্যাদি 5 বা 5-এর গুণিতক হয়, তাদেরকে বলা হয় পেন্টামেরাস ফ্লাওয়ার। আমরা এখন ছবিগুলো দেখব। এটা হচ্ছে টেট্রামেরাস, অর্থাৎ এই যে দল 3টা করে, উপরে 3টা নিচে 3টা, তাহলে এটাকে 3টা বা 3টা, 6টা, 9টা এভাবে থাকবে স্তবকগুলো। টেট্রামেরাস এখানে ক্ষেত্রে এটা হচ্ছে সরিষা ফুল, এটা একটা উদাহরণ টেট্রামেরাস ফ্লাওয়ারের। এক্ষেত্রে খেয়াল করি, স্তবক যেমন দল 4টা আছে, এর পুংকেশরও কিন্তু 4টা থাকবে, এভাবে দলগুলো 4 বা 4-এর গুণিতক এরকম সংখ্যায় থাকবে। এটা হচ্ছে টেট্রামেরাস ফ্লাওয়ারের একটা ছবি দেখতে পাচ্ছে। পেন্টামেরাস ফ্লাওয়ার বা এখানে পেন্টামেরাস যেটা হচ্ছে আকন্দ ফুল, অনেকে দেখে থাকবে আকন্দ ফুল। এই আকন্দ ফুল এটা কিন্তু পেন্টামেরাসের একটা উদাহরণ, অর্থাৎ পাপড়ি 5টা রয়েছে, এর যে পুংকেশর এটাও 5টা,
এভাবে স্টিগমা 5টা খণ্ডে বিভক্ত, 5টা কোণ রয়েছে। এভাবে 5 বা 5-এর গুণিতক সংখ্যা স্তবক থাকবে। পেন্টামেরাসের অনেক উদাহরণ রয়েছে, যেমন জবা ফুলও এটা পেন্টামেরাস ফ্লাওয়ার। এরপর আমরা আসি পুষ্পাক্ষের উপর পুষ্পপত্রের বিন্যাস অনুযায়ী ফুলকে 2টা ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে আবর্ত ফুল এবং অনাবর্ত ফুল। আবর্ত ফুল যেটা আমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে ফুলের যে স্তবক বা পাপড়িগুলো মঞ্জুরি দণ্ডের চারপাশ ঘিরে আবর্ত আকারে অবস্থান করে, এজন্য এটাকে আবর্ত ফুল বলা হয়। আর এটা হচ্ছে অনাবর্ত ফুল, এটা একটা চাপা ফুলের, স্বর্ণ চাপা ফুলের উদাহরণ। এই ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে বৃতিগুলো চারপাশ থেকে মঞ্জুরি দণ্ডকে আবর্তন না করে সর্পিল আকারে অবস্থান করছে, যে পরপর সর্পিল আকারে থাকছে, অর্থাৎ অনাবর্ত অবস্থায় থাকছে। এটা চারপাশ ঘিরে থাকছে এক্ষেত্রে পাপড়ি আবর্ত ফুলের ক্ষেত্রে, কিন্তু অনাবর্ত ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো সর্পিল আকারে অবস্থান করছে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম ফুলের বিভিন্ন অংশ এবং ফুলকে যে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখলাম। এরপর আসি পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্স। পুষ্প মঞ্জুরি দণ্ডে কিভাবে বিন্যস্ত থাকে সেটার উপর ভিত্তি করে তাকে পুষ্প বিন্যাস বলা হয়। পুষ্প বিন্যাসকে প্রধান 2টা ভাগে ভাগ করা হয়, রেসিমোস এবং সাইমোস। রেসিমোস অর্থ হচ্ছে অনিয়ত বর্ধনশীল, যে ফুলগুলো মঞ্জুরি দণ্ডের শীর্ষে অনিয়তভাবে বৃদ্ধি পেতেই থাকে এই ফুলগুলোকে বলা হয় রেসিমোস। সাইমোস হচ্ছে নিয়ত বর্ধনশীল, অর্থাৎ যে সকল ফুলের মঞ্জুরি দণ্ডের শীর্ষে একসময় ফুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায় বা এটা নিয়তভাবে বর্ধনশীল, এজন্য এটাকে সাইমোস বলা হয়। আরেক ধরনের ফুল হচ্ছে একক বা সলিটারি। কোনো কোনো ফুলের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফুল তৈরি হয়, তাদেরকে একক ফ্লাওয়ার বলা হয়, যেমন জবা ফুল। আমরা এখন রেসিমোস ফুলের বেশ কিছু উদাহরণ দেখব, যেমন সরল রেসিম এবং যৌগিক রেসিম। এটা হচ্ছে রেসিমাস ফ্লাওয়ারের উদাহরণ। সরল রেসিম, এটা এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বৃন্তযুক্ত ফুল, ফুলে বৃন্ত থাকবে। এক্ষেত্রে বৃন্তগুলো যেটা হয়, মোটামুটি প্রতিটা বৃন্তই প্রায় সমান আকৃতির। যৌগিক রেসিম বা এর আরেকটা নাম হচ্ছে প্যানিকল, যেমন উদাহরণ হচ্ছে আম। আমের যে মুকুল দেখতে পাও, এটা হচ্ছে প্যানিকল বা যৌগিক রেসিমের একটা উদাহরণ। এটা হচ্ছে রেসিমের মতোই, অর্থাৎ বৃন্তযুক্ত ফুল, কিন্তু পার্থক্য হচ্ছে এটা শাখা প্রশাখা বিশিষ্ট। এক্ষেত্রে বৃন্ত অসংখ্য শাখায় বিভক্ত, অনেকগুলো শাখা প্রশাখা হয়ে থাকে, এটাকে প্যানিকল বলা হয়, বা এর আরেকটা নাম হচ্ছে যৌগিক রেসিম। করিম বা যেটা উদাহরণ হচ্ছে কলকাসুন্দা। করিম্বের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এক্ষেত্রে যেটা হয় যে মঞ্জুরি দণ্ডে যে বিন্দুগুলো থাকে, পুষ্পের যে বিন্দুগুলো থাকে, বিন্দুগুলো নিচের দিকের যে বিন্দুগুলো অপেক্ষাকৃত লম্বা, উপরের দিকে যে বিন্দুগুলো ক্রমশ ছোট হয়ে একটা পর্যায়ে এটা ছাতার মতো, এটা সমতল টাইপ একটা মাথা তৈরি করে। এই ধরনের ফুলকে বলা হয়ে থাকে করিম টাইপ। তাহলে রেসিমের সাথে করিমের একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে রেসিমের ক্ষেত্রে প্রত্যেকটা বৃন্তই কিন্তু নিচ থেকে মঞ্জুরি গোড়া থেকে উপরের দিকে প্রতিটা বৃন্তই সমদৈর্ঘ্য বিশিষ্ট, কিন্তু করিমের ক্ষেত্রে যেটা হয় যে নিচের দিকের বিন্দুগুলো অপেক্ষিত বড় এবং উপরের দিকের বিন্দুগুলো ক্রমশ ছোট। এটা হচ্ছে একটা পার্থক্য। স্পাইক, এটা এক ধরনের ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস। স্পাইকের একটা উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। আমরা যে রজনীগন্ধার স্টিক দেখতে পাই, সেটা হচ্ছে স্পাইক ধরনের পুষ্পবিন্যাস। এর যেটা বৈশিষ্ট্য, এদের ক্ষেত্রে ফুলের কোনো বৃন্ত থাকে না। এরপর হচ্ছে ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। ক্যাপিচুলাম পুষ্পবিন্যাসের উদাহরণ সূর্যমুখী, ডালিয়া ফুল। সূর্যমুখী বা ডালিয়া ফুল যদি তোমরা খেয়াল করো, এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, এক্ষেত্রে এ ধরনের ফুলে 2 ধরনের ফ্লাওয়ার দেখা যায়। কেন্দ্রে এক ধরনের ফ্লাওয়ার দেখা যায়, সেটাকে বলা হয় ডিস্ক ফ্লাওয়ার, আর চারপাশে থেকে জিহ্বাকৃতির যে ফ্লাওয়ার গুলো দেখা যায়
সেগুলোকে বলা হয় রে ফ্লাওয়ার। এই দুই ধরনের ফুল নিয়ে এই পুষ্পবিন্যাসটা গঠিত। এটা হচ্ছে ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস। আর এক ধরনের পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট পুষ্পবিন্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পুষ্পবিন্যাস। আমরা যখন পরবর্তীতে পোয়াসি গোত্র সম্পর্কে পড়বো, সেখানে আমরা দেখবো স্পাইকলেট পুষ্পবিন্যাস। স্পাইকলেট পুষ্পবিন্যাস থেকেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। স্পাইকলেট পুষ্পবিন্যাসের ধরন সেটা হলো এক্ষেত্রে গ্লুম থাকবে, অর্থাৎ নিচের দিকে এই যে গ্লুম বা ব্র্যাক্ট, এদিকে শূন্য গ্লুম বলা হয়। এই শূন্য গ্লুমের উপরে আরো দুটো গ্লুম থাকে, যেটাকে বলা হয় পুষ্প গ্লুম, যার একটাকে বলা হয় লিমা, এবং লিমার বিপরীতে থাকে প্যালিয়া। প্যালিয়ার শীর্ষ থেকেই ফুল উৎপন্ন হয়। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, যেটাকে বলা হচ্ছে স্পাইকলেট। আমরা পরবর্তীতে পোয়াসি গোত্র পড়ার সময় স্পাইকলেট সম্পর্কে আরো বিস্তারিত পড়তে পারবো। এরপর আসে আম্বেল। আম্বেল এটাও এক ধরনের পুষ্পবিন্যাস। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা খেয়াল করি আম্বেলের ক্ষেত্রেও সরল আম্বেল এবং যৌগিক আম্বেল এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। সরল আম্বেল আমরা এই ক্ষেত্রে আগে দেখি আম্বেলটা কি। এই যে মঞ্জুরি দণ্ডের শীর্ষ থেকে সবগুলো বৃন্ত, ফুলের সবগুলো বৃন্ত তৈরি হবে মঞ্জুরি দণ্ডের শীর্ষ থেকে। এ ধরনের পুষ্পবিন্যাসকে আম্বেল বলা হয়। এটা হচ্ছে সরল আম্বেল। আর কম্পাউন্ড আম্বেল হচ্ছে সরল আম্বেলের মতোই, পার্থক্য এখানে শাখা প্রশাখা। এই যে মঞ্জুরি দণ্ডের শীর্ষ থেকে বৃন্ত তৈরি হচ্ছে, প্রতিটা বৃন্তের আবার প্রশাখা তৈরি হচ্ছে, শাখা প্রশাখা তৈরি হচ্ছে, এটাকে জন্য বলা হচ্ছে যৌগিক আম্বেল। তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল করলাম যে এক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের শীর্ষ থেকে অনেকগুলো বৃন্ত তৈরি হচ্ছে, সব বৃন্তগুলোই কিন্তু শীর্ষে একটা পয়েন্ট থেকে উৎপন্ন হচ্ছে। এরপর আসে সাইমোজ পুষ্পবিন্যাস বা নিয়ত বর্ধনশীল, যেটা আমরা বললাম যে ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের মধ্যে ফুলের বিন্যাসটা একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়, অর্থাৎ নিয়তভাবে এটা বাড়তে থাকে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। যার একটা উদাহরণ হচ্ছে সলিটারি ফ্লাওয়ার বা এক ফ্লাওয়ার। আমরা বলেছি যেসব ফুলের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের শীর্ষে একটা মাত্র ফ্লাওয়ার উৎপন্ন হয়, একটা ফুল তৈরি হয়ে এর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে সলিটারি ফ্লাওয়ার, যার উদাহরণ হচ্ছে জবা ফুল। এখানেও আমরা আরেকবার পুষ্পবিন্যাসের ছবিগুলো দেখতে পারি। যে স্পাইক পুষ্পবিন্যাস, কোনো বৃন্ত নাই। রেসিমের ক্ষেত্রে প্রত্যেকটা বৃন্তই সমদৈর্ঘ্য বিশিষ্ট। পরিবের ক্ষেত্রে নিচের দিকের বৃন্তগুলো বড়, উপরের দিকের বৃন্তগুলো ক্রমশ ছোট। প্যান্ডিকল, এটা হচ্ছে যৌগিক রেসিম। আম্বেল, মঞ্জুরি দণ্ডের শীর্ষ থেকে সবগুলো বৃন্ত তৈরি হচ্ছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্পবিন্যাসের উদাহরণ। আমরা একবারে ছবিগুলো দেখলাম। এরপর আসি ফল। আমরা এতক্ষণ দেখলাম পুষ্পবিন্যাস, এরপর আসি ফল। তাহলে ফলেরকেও কিন্তু অনেক ধরনের, অনেক ভাগে ভাগ করা হয়। প্রথমে আসছি প্রকৃত ফল এবং অপ্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে যেসব ফল সরাসরি গর্ভাশয় থেকে উৎপন্ন হয় বা গর্ভাশয়টা সরাসরি ফলে পরিণত হয়, সেটা হচ্ছে প্রকৃত ফল, যেমন আম, জাম। অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ব্যতীত অন্য জায়গা থেকে ফল উৎপন্ন হয়, সেটা হচ্ছে অপ্রকৃত ফল, যেমন চালতা, ডুমুর। এবার আসে লিগুম জাতীয় ফল। লিগুম জাতীয় ফলের একটা উদাহরণ আগে বলে নিচ্ছে, সিম জাতীয় যে ফলগুলো, সিম, মটরশুঁটি, এই ফলগুলো যেটা হয় যে নিচ থেকে উপরের দিকে দুইটা কপাটিকায় ভাগ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি দুইটা কপাটিকায় ভাগ হয়ে যাচ্ছে। এই এই ধরনের ফলকে বলা হয় লিগুম জাতীয় ফল। ক্যাপসুল বা ঢ্যাঁড়স, এর উদাহরণ হচ্ছে ঢ্যাঁড়স, ধুতরা। এই ফলগুলো যেটা হয় লিগুমের মতোই। এক্ষেত্রে যেটা হয় যে এই ফলগুলা পাকলে গোড়া থেকে উপরের দিকে দুইয়ের অধিক সংখ্যক ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ এদের ফলের যে ত্বক দুইয়ের অধিক সংখ্যক ভাগে, অধিক সংখ্যক কপাটিকায় বিভক্ত হয়, এটাকে ক্যাপসুল বলা হয়। সিলিকুয়া, এটাও এক ধরনের
ফলের উদাহরণ, যার উদাহরণ হচ্ছে সরিষা, মূলা, এই সিলিকুয়া জাতীয় ফল। এই সিলিকুয়া জাতীয় ফল এক্ষেত্রে এটা হচ্ছে লিগুমের বিপরীত। লিগুমে গোড়া থেকে নিচ থেকে উপর দিকে দুইটা খণ্ডে বিভক্ত হয়, কিন্তু সিলিকুয়ার ক্ষেত্রে উপর থেকে গোড়ার দিকে দুইটা খণ্ডে বিভক্ত হয়। ক্যারিওপসিস, ক্যারিওপসিস যে ফলগুলো সেগুলো হচ্ছে ধান, গম এই জাতীয় ফলকে ক্যারিওপসিস বলা হয়। আর ক্যারিওপসিস ফলের ক্ষেত্রে যেটা ঘটে, এক্ষেত্রে এদের ফল ত্বক এবং বীজ ত্বক আলাদা করা যায় না। এই ফলগুলোকে ক্যারিওপসিস বলা হয়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটা মাত্র বীজ নিয়েই একটা ফল তৈরি হয়। নাট জাতীয় ফল, এই ফলগুলোর ফল ত্বক অপেক্ষাকৃত কাষ্ঠল প্রকৃতির। বেরি হচ্ছে বেরি জাতীয় ফল, যেমন কলা, টমেটো, এগুলো হচ্ছে বেরি জাতীয় ফল। এই ফলগুলোর মধ্যত্বক এবং অন্তত্বক সংযুক্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে বেরি জাতীয় ফলের একটা বৈশিষ্ট্য। ড্রুপ জাতীয় ফল, ড্রুপ জাতীয় ফলের একটা উদাহরণ হচ্ছে, বেশ কয়েকটা উদাহরণ আছে, আমড়া, নারিকেল, আম। এদের ক্ষেত্রে যেটা হয় যে এদের অন্তত্বকটা রসালো প্রকৃতির হয়, সরস প্রকৃতির হয়। পেঁপো, পেঁপো জাতীয় ফল, এই জাতীয় ফলে অসংখ্য বীজযুক্ত, বহু সংখ্যক বীজযুক্ত একটা ফল এবং গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের গর্ভাশয় বহু প্রকোষ্ঠ বিশিষ্ট পেঁপোর ক্ষেত্রে এবং অসংখ্য বীজযুক্ত। এরপর আসে হিসপেরিডিয়াম জাতীয় ফল, এর একটা উদাহরণ হচ্ছে লেবু। এদের ক্ষেত্রে যেটা হয়, এদের মধ্যত্বকটা চামড়ার মতো গঠন তৈরি করে অসংখ্য প্রকোষ্ঠ তৈরি করে। আমরা জানি লেবু জাতীয় ফল বা কমলার ক্ষেত্রে চামড়ার মতো গঠন তৈরি করে, এদেরকে হেসপেরিডিয়াম জাতীয় ফল বলা হয়ে থাকে। সাইজোকার্প, যে ফলগুলো পাকার পরেও ফেটে যায় না, এ ধরনের ফলকে সাইজোকার্প বলা হয়, যেমন ধনে, জিরা। এরপর আসে সরসিস জাতীয় ফল, যার উদাহরণ হচ্ছে আনারস, কাঁঠাল। মূলত যৌগিক ফল থেকে, অর্থাৎ যৌগিক ফল যেগুলো বা যে সম্পূর্ণ গর্ভাশয় থেকে যে ফলগুলো উৎপন্ন হচ্ছে, এদের ক্ষেত্রে যেটা হচ্ছে এদের মঞ্জুরি মঞ্জুরিপত্র এই সবগুলো মিলে ফল গঠন করে। এ ধরনের ফলকে সরসিস জাতীয় ফল বলা হয়ে থাকে। এবার আসি প্লাসেন্টেশন। আমরা ফুল দেখলাম, ফল দেখলাম, এখন প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমরা যখন গোত্র পড়বো, গোত্র ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই জানতে হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো যে প্লাসেন্টেশনটা কিরকম হয়ে থাকে। এখন প্লাসেন্টেশন বা পড়তে আগে আসি, প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে অমরা। তাহলে অমরাটা কি? যে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যুর মতো গঠন, যেখান থেকে বীজ তৈরি হয়, সেটা হচ্ছে অমরা। তাহলে অমরা কিভাবে গর্ভাশয়ের মধ্যে অমরা গুলো কিভাবে বিন্যস্ত অবস্থা থাকে, সেটাকেই বলা হয় অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। অমরার ধরন অনুসারে অমরাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মার্জিনাল। এক্ষেত্রে গর্ভাশয়ে যে কোনো একটা প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়, একে মার্জিনাল অমরা বিন্যাস বলা হয়ে থাকে। এক্সাইল বা অক্ষীয় অমরা বিন্যাস, এক্ষেত্রে গর্ভাশয়ে অক্ষ থেকে অমরা উৎপন্ন হয়ে থাকে, যেটাকে অক্ষীয় অমরা বিন্যাস বলা হয়। এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে। প্যারাইটাল বা বহু প্রান্তীয় অমরা বিন্যাস, এই ধরনের অমরা বিন্যাসের ক্ষেত্রে গর্ভাশয় বিভিন্ন প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয় বিভিন্ন প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়, এটাকে
প্যারাইটাল অমরা বিন্যাস বলা হয়। বেজাল বা মূলীয় অমরা বিন্যাস, গর্ভাশয়ের মূল অঞ্চল থেকে অমরা উৎপন্ন হয়। প্রি সেন্ট্রাল অমরা বিন্যাস, এক্ষেত্রে এ ধরনের গর্ভাশয়ের ক্ষেত্রে মুক্ত মধ্য অর্থাৎ এর কেন্দ্রটা মুক্ত অবস্থায় থাকে এবং এদের ক্ষেত্রে এরা বহু প্রকোষ্ঠ এক প্রকোষ্ঠে এটা হয় এবং অনেকগুলো বীজযুক্ত। এ ধরনের অমরা বিন্যাসকে প্রি সেন্ট্রাল অমরা বিন্যাস বলা হয়ে থাকে। একজাইল অমরা বিন্যাসের সাথে প্রি সেন্ট্রাল একটা পার্থক্য রয়েছে, যে একজাইল অমরা বিন্যাসটা হচ্ছে এটাও কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু গর্ভাশয় বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, আর প্রি সেন্ট্রালটা হচ্ছে এরাও অনেকটা মুক্ত মাঝামাঝি বরাবর বা মুক্ত মধ্য, যেটা এটাও কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু এর গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। সুপারফিশিয়াল, এক্ষেত্রে অমরাগুলো গর্ভাশয়ের মধ্যে আড়াআড়ি ভাবে অবস্থান করবে এবং বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, যাকে বলা হয় সুপারফিশিয়াল অমরা বিন্যাস। তোমরা বই থেকে প্লাসেন্টেশনের যে মোট 6 ধরনের প্লাসেন্টেশন দেওয়া আছে, অবশ্যই এগুলো নিয়ে ছবি খেয়াল করবে, ছবির সাথে মিলিয়ে পড়বে, তাহলে বিষয়টা আর জটিল হবে না। তাহলে আমরা দেখলাম প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। এরপর আসি আমরা এস্টিভিশন অফ ফ্লাওয়ার বা পুষ্পপত্র বিন্যাস। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা অনেকে পুষ্প বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাসের মধ্যে উলটপালট করে ফেলো। প্রশ্ন করা হয় পুষ্পপত্র বিন্যাস কি, সেক্ষেত্রে তোমরা করো কি পুষ্প বিন্যাসের সংজ্ঞা দিয়ে দাও, আবার পুষ্প বিন্যাস চাইলে পুষ্পপত্র বিন্যাসের সংজ্ঞা দিয়ে দাও, কিন্তু দুটো কিন্তু আলাদা বিষয়। এর জন্য অবশ্যই ইংলিশ টার্মটা খেয়াল করবা। অ্যাস্টিভিশন অফ ফ্লাওয়ার হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এক্ষেত্রে মুকুল অবস্থায় ফুলের যে স্তবকগুলো অর্থাৎ বৃতি দলগুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটাকেই পুষ্পপত্র বিন্যাস বলা হয়ে থাকে। পুষ্পপত্র বিন্যাসকেও কিন্তু মোট 5টা ধরনে ভাগ করা হয়ে থাকে, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আসি ভালভেট পুষ্পপত্র বিন্যাস। এক্ষেত্রে প্রত্যেকটা স্তবকের প্রান্ত একটা প্রান্ত আরেকটা প্রান্তের কাছাকাছি অবস্থান করে বা কাছাকাছি স্পর্শ করে থাকে। প্রতিটা প্রান্ত প্রত্যেকটা স্তবকের 2 মাথা অপর স্তবকের মাথাকে স্পর্শ করে থাকে, এটাকে ভালভেট পুষ্পপত্র বিন্যাস বলা হয়ে থাকে। টুইস্টেড বা পাকানো, এটাকে বলা হয় টুইস্টেড এর ধরন আমরা খেয়াল করি। এক্ষেত্রে প্রত্যেকটা স্তবকের একটা প্রান্ত অপর একটা স্তবক দ্বারা ঘিরে থাকে বা অপর স্তবকের ভিতরে থাকে, আটটা প্রান্ত বাহিরে থাকে, অর্থাৎ প্রত্যেকটা স্তবকের একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাহিরে অবস্থান করে। এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে টুইস্টেড বলা হয়। ইমব্রিকেট, এক্ষেত্রে যেটা হয় যে একটা স্তবকের একটা স্তবকের 2 প্রান্তই ভিতরে থাকে, আটটা স্তবকের 2 প্রান্তই বাইরের দিকে থাকবে। বাকি স্তবকগুলোর এক প্রান্ত ভিতরে বা এবং এক প্রান্ত বাইরে, অর্থাৎ বাকি স্তবকগুলো টুইস্টেড এর মতো অবস্থান করে, এটাকে বলা হয় জন্য ইমব্রিকেট। কুইনকানশিয়াল, এক্ষেত্রে যেটা হয় 2টা স্তবকের 2 প্রান্ত বাহিরে থাকবে, যেমন এই একটা স্তবক এই 2 প্রান্তই বাইরে, আর 2টা স্তবকের 2 প্রান্তই ভিতরে থাকবে এবং একটা স্তবক টুইস্টেড অবস্থা থাকবে, অর্থাৎ এক প্রান্ত ভিতরে এবং অপর প্রান্ত বাহিরে। এরপর হচ্ছে ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস। এক্ষেত্রে যেটা হয় যে সব থেকে যেটা বড় পাপড়ি সেটা 2 মাথায় বাইরে থাকবে এবং সব থেকে ছোট পাপড়িটার 2 মাথায় ভিতরে অবস্থান করবে এবং মাঝামাঝি পাপড়িটা টুইস্টেড অবস্থায় থাকবে। এ ধরনের বিন্যাসকে ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস বলা হয়। তাহলে এই হচ্ছে 5 ধরনের পুষ্পপত্র বিন্যাস। প্রত্যেকটার ছবি আমরা অবশ্যই আঁকাবো। আজকে যে বিষয়গুলো আমরা পড়লাম এই বিষয়গুলো প্রত্যেকটা টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এই টার্মগুলো যদি আমরা ঠিকমতো বলতে না পারি, পড়তে না পারি, বুঝতে না পারি, তাহলে আমরা পরবর্তীতে যখন গোত্র পড়বো, মালভেসি বা পোয়েসি গোত্রে যখন আমরা পড়বো, তখন এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। ওই জন্য ওই বিষয়গুলো যাওয়ার আগে আমাদের এই টার্মগুলো অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই বিষয়গুলো অবশ্যই তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। ধন্যবাদ সবাইকে।